সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ আলোচনা করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে পরিশিষ্ট অংশটা, খুবই ইম্পর্টেন্ট, সেটা আলোচনা করে নিই। পরিশিষ্ট অংশে প্রথমে আছে বর্গ ও বর্গমূল। দেখো, এর আগে কিন্তু লেখা আছে যে প্রথম অধ্যায়ে সংযুক্তি। ওকে, তাহলে বর্গ ও বর্গমূল কি সেটা আমাদের জানতে হবে। তো বর্গমূল জানার আগে বর্গটাকে একটু জেনে যাই। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলা হয়। দেখো, এই হচ্ছে একটা চতুর্ভুজ, মানে চারটা বাহু কি সমান, এবং এই যে প্রত্যেকটা কোণ এটা হচ্ছে কত, এক সমকোণ, মানে 90 ডিগ্রি। আর বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। বর্গের ক্ষেত্রে যদি একটা বাহুর দৈর্ঘ্য এ ধরা হয় তাহলে এটা ক্ষেত্রফল কি হবে, এ স্কোয়ার হবে, অর্থাৎ এ ইন্টু এ, অর্থাৎ দুইটা বাহু কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে প্রতিটি বর্গের দৈর্ঘ্য হবে কত, এক একক। এখানে দেখো দুইটা চিত্র দেওয়া আছে। তো এখানে বলছে বর্গাকারে মার্বেল সাজানো। প্রতিটি মার্বেল দেখো সমান দূরত্বে অবস্থিত, এবং এই পাশে তিনটা মার্বেল আছে, ওই পাশেও তিনটা মার্বেল আছে। ঠিক আছে, এই পাশেও কয়টা মার্বেল আছে, দেখো তিনটা মার্বেল আছে। তাই মোট মার্বেলের সংখ্যা কত হবে, 3 গুণন 3, অর্থাৎ 3 স্কোয়ার, মানে হচ্ছে 9টি। তুমি এখানে গুণে দেখো 9টি মার্বেল। এখানে প্রতিটি সারিতে মার্বেলের সংখ্যা 3টি এবং সারির সংখ্যাও 3টি। তাই মার্বেল সাজানো চিত্রটি বর্গাকারে হয়েছে। সুতরাং 3 এর বর্গ হচ্ছে 9 এবং বর্গমূল হচ্ছে 3। দেখো 3 এর বর্গ কত, বর্গ পেয়েছি আমরা কত, 9 পেয়েছি, কিন্তু বর্গমূল মানে মূলে আসলে কোনটা ছিল, আসলে ছিল হলো 3, সেই জন্য বর্গমূল হচ্ছে 3। দেখো, উপরে আলোচনা থেকে বলা যায় কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি হলো ওই গুণফলের বর্গমূল। দেখো, 2 কে 2 দিয়ে গুণ করেছি, কত পেয়েছি, 4 পেয়েছি। ওকে, 4টা হলো কি বর্গ, আর বর্গমূল হচ্ছে কত, 2। তো এখানে দেখো 2 এর বর্গ হলো 4 এবং 4 এর বর্গমূল হলো 2। তারপরে পৃষ্ঠা দেখো, এখানে বলছে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি। আমরা আগের শ্রেণীতে জেনেছি স্বাভাবিক সংখ্যা, শূন্য ও ঋণাত্মক সংখ্যা একত্রে মিলে পূর্ণবর্গ সংখ্যা হয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, তোর 1, 2 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর কি, শূন্য ও ঋণাত্মক সংখ্যা, তা যেটার আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এটা হয়ে যাবে কি, ঋণাত্মক সংখ্যা। তো এগুলো মিলে কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়। তাই নিচের সারণীতে কিছু পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাদের বর্গ নির্ণয় করো। দেখো, আমাদের এইগুলার বর্গ নির্ণয় করতে হবে। বর্গটা খুবই ইম্পর্টেন্ট, তাই ভালো করে বুঝতে হবে। এক হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার বর্গ করতে হলে এককে আমি কয়বার গুণ দিব, 2বার গুণ দিব, তার মানে একের উপর কি হবে, স্কোয়ার হবে। তো এককে 2বার গুণ দিলে একে একে কত, 1 হবে। এখন পূর্ণ বর্গ সংখ্যা যদি আমি এটা ঋণাত্মক দিয়ে করি, ধরো একের আগে বিয়োগ চিহ্ন আছে, -1 আছে, তাহলে কি করতে হবে, -1 বা -1 এটা 2বার গুণ করতে হবে। দেখো, একে একে গুণ করলে কত হবে, 1 হবে। দেখো, দুইটা মাইনাস যদি আমি গুণ করি, দুইটা মাইনাস গুণ করলে কি হবে, মাইনাসে প্লাস হবে। তাই একের আগে কি হয়েছে, প্লাস হয়েছে। ওকে, এবার দেখো 2 নম্বরে 2 গুণন 2। দেখো, বর্গমূল কিন্তু 2, পূর্ণবর্গ সংখ্যা কত, 2। তো পূর্ণবর্গ সংখ্যার বর্গ হচ্ছে কত, 4। তাহলে আমরা কত পেয়েছি, 4 পেলাম। এখন পূর্ণবর্গ সংখ্যা এখন যদি বিয়োগ হয়, ঋণাত্মক হয়, তখন কি করতে হবে, তখন বিয়োগ 2 অর্থাৎ -2 2বার গুণ করতে হবে। -2 2বার গুণ করলে হবে কি, এটাকে আমরা কি করব, স্কয়ার দিব। তো এর উপরে স্কয়ার দিব, মাইনাস থাকার কারণে এই 2 এর আগে কি দিব, মাইনাস চিহ্ন দিতে হবে। তো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। তার মানে কত হবে, +4 বা 4। ওকে, তারপরে আছে কত, 3। ঠিক একই ভাবে 3 এ 3 গুণ করছে, 3 স্কয়ার মানে কত হচ্ছে, 9। আবার যদি মাইনাস থাকে তো একই জিনিস, মাইনাস থাকার কারণে আমরা এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে দেব। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে দিলে কি হবে, 3 থেকে কত হবে, 9, আর -2টা গুণ করলে প্লাস হয়ে যাবে। তো সবকটা একই নিয়ম, 4 এর ক্ষেত্রে একই, 4 স্কয়ার, 4 4 কত, 16। এখানে শুধু মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে 16 হবে। 5 এর ক্ষেত্রে একই নিয়ম, 5 5 25, আর এই ক্ষেত্রে শুধু মাইনাস আছে, মাইনাসে প্লাস, আর হইলো 25। 6 এর ক্ষেত্রে ঠিক একই রকম হবে, 7 এর ক্ষেত্রে একই রকম হবে। তো এইরকম ভাবে চলতে থাকবে। এখন ধরো এখানে এ আছে, তাহলে এ গুণন এ, তাহলে কি হবে, এ স্কয়ার হবে। আর যদি -এ থাকে তো একই নিয়ম, তো মাইনাস এটা হোল স্কয়ার দিব, দিয়ে এ গুণন এ কত, এ স্কয়ার, আর মাইনাসে প্লাস হয়ে গেল। এখন দেখো,
এখন দেখো উপরের সারণী থেকে দেখা যাচ্ছে কিছু কিছু স্বাভাবিক সংখ্যা 1 2 1 4 9 16 25 26 49 ইত্যাদি এদের বৈশিষ্ট্য এমন যে এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যার পূর্ণবর্গ হিসাবে প্রকাশ করা যায়, তাই এদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। সারণী থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে পূর্ণ সংখ্যার বর্গ একটি স্বাভাবিক সংখ্যা। কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে। আর স্বাভাবিক পূর্ণ সংখ্যাগুলোর বর্গমূল একটি পূর্ণ সংখ্যা। যেমন 9 একটি পূর্ণ বর্গ সংখ্যা, এটি একটি স্বাভাবিক সংখ্যা, কিন্তু 9 এর বর্গমূল কত? 3, অতএব -3 বা -3 যা একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে স্বাভাবিক সংখ্যা হবে, আর বর্গ কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে। তো উপরের আলোচনা থেকে বলা যায় কোন একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ n এর বর্গ আকারে প্রকাশ করা যায়, তাহলে n কে বর্গ সংখ্যা বলা হয় এবং n কে m এর বর্গমূল বলা হয়। এখানে দেখো পূর্ণ বর্গ সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে, খালি ঘরগুলি পূরণ করতে। 1 এর পূর্ণবর্গ কত হবে? 1ই হবে। 2 এর হচ্ছে 4, অর্থাৎ আগে 4টাই আছে। দেখো এটা আগে 4টাই আছে। 4 এ 4 গুণ করলে কত হবে? 4 4 16। 4 গুণন 4 মানে হলো 4 এর উপরে স্কয়ার বা বর্গ। 4টা 2টা 4 গুণ করলে কত হবে? এখানে 4 4 কত? 16 হবে। ওকে, এখানে আমরা 16 লিখব। ঠিক একই ভাবে 12 12 গুণ করলে কত হবে? 12 12 হচ্ছে 144, এখানে হবে 144। ওকে, এখন 15 15 গুণ করলে, 2টা 15 গুণ করলে ক্যালকুলেটরও করা যায়। এই যে এখানে ক্যালকুলেটর দিয়ে একটু গুণ করে দেখি। দেখো 15 গুণন 15, 15 গুণ হচ্ছে 15, তাহলে কত হলো? 15 15 225। ওকে, তার মানে এখানে আমরা কত লিখবো? 225। ওকে, এখানে হবে 225। এবার 6 দিয়ে দেখো, 6 6 কত? 2টা 6 গুণ করলে 36 হবে। 7 7 কত হবে? 49 হবে। ওকে, 49 লিখলাম। এখন 10 10 এ গুণ করলে কত হবে? 10 10 আমরা কত জানি? 100 হবে। ওকে, তাহলে এখানে কত লিখবো? 100 লিখবো। ঠিক একই ভাবে দেখো 16 হচ্ছে 2টা 16 গুণ করলে 256, 2টা 17 গুণ করলে কত? 289, 2টা 18 গুণ করলে 324, 2টা 19 গুণ করলে 300 কত? 61। এখন 2টা যদি 20 গুণ করি তাহলে কত হবে? দেখো এটা সহজ হয়েছে। 2 এ 2 গুণ করলে 2 এ 2 কত? 4 হবে। ওকে, আর 2টার সাথে গুণ কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য দিয়ে দিলে কত হলো? 400 হলো। এখানে দেখো উপরে সারণীভুক্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো থেকে দেখা যাচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 ও 9, কিন্তু কোন পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 3 7 8 নেই। দেখো এই সংখ্যাগুলো কোনো পূর্ণবর্গ সংখ্যাতেই নেই। কি কি নেই? 2 3 7 ও 8। এখন আমাদের একটা কাজ দিয়েছে, কাজ হলো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 ও 9 বলে কি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, এটা আমাদের প্রশ্ন করেছে। তারপর হলো নিচের সংখ্যাগুলো কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা তা নির্ণয় করো। এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে? 3 নম্বর হলো 5টি সংখ্যা লিখো যার একক স্থানীয় অঙ্ক দেখেই তা পূর্ণবর্গ সংখ্যা নয় সিদ্ধান্ত নেওয়া যায়। দেখো পূর্ণবর্গ সংখ্যা নয়, যে কোনো সংখ্যার শেষে যদি এই অঙ্কগুলি থাকে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। আমাদের উপরে যে সারণী আছে এটা থেকে বর্গ সংখ্যা কত? 1, আর বর্গমূল হচ্ছে 1। তো বর্গ সংখ্যা 11, বর্গমূল ছিল কত? 9। বর্গ সংখ্যা 21, বর্গমূল ছিল 11। বর্গ সংখ্যা 361, বর্গ সংখ্যা হচ্ছে 19। দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে কত? বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? 1 হবে। ওকে, আমরা একটু তো পেয়েছি। পরে একই ভাবে দেখো 9 হচ্ছে বর্গ সংখ্যা, তো এটা বর্গমূল হচ্ছে 3 49। বর্গ সংখ্যা এটা বর্গমূল ছিল কত? 7 7 7 কত? 49। বর্গ সংখ্যা 19, বর্গমূল ছিল কত? 13। তো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে ওই এর বর্গ সংখ্যার একক কত হবে? বর্গ সংখ্যার একক হবে কত? 9 হবে। ওকে, তারপরে দেখো 16 বর্গ সংখ্যা, বর্গমূল হচ্ছে 4। 36 বর্গ সংখ্যা, বর্গমূল হচ্ছে 6। বর্গ সংখ্যা 196, বর্গমূল হচ্ছে 14। বর্গ সংখ্যা 256, বর্গমূল হচ্ছে বর্গমূল হচ্ছে 16। তো এখান থেকে আমরা পাই কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে থাকবে কত? 6 থাকবে। 4 বা 6 হলে বর্গ সংখ্যার এককে আমরা সব কয়টা? 6 পেয়েছি। ওকে, এখন এই হচ্ছে মূল কথা। যেসব সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 3 বা 7 বা 8 হয় তাহলে সেই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। এই চারটা যদি থাকে 2 3 7 8 হলে
একক স্থানীয় এই সংখ্যাগুলি থাকলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে কোনগুলো থাকলে হবে? 0, 1, 4, 5, 6 বা 9 থাকলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, 3 নম্বরে দেখো, যেসব সংখ্যা ডান দিক থেকে বিজোড় সংখ্যক শূন্য থাকে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। বিজোড় সংখ্যক ডান দিকে, এই যেখানে শূন্য আছে কয়টা? একটা, এক হচ্ছে বিজোড়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখানে দেখো শূন্য আছে কয়টা? তিনটা থাকলে এটা হচ্ছে বিজোড়, তিনটা বেজোড় শূন্য, এটাও পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখানে দেখো 1, 2, 3, 4, 5। ওকে, এখানে বিজোড় সংখ্যা কয়টা? বিজোড় শূন্য হচ্ছে পাঁচটা বিজোড় শূন্য হলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। ওকে, আর যদি জোড় হয়, জোড় সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। যেরকম এখানে আছে কত? একের সাথে আছে দুইটা শূন্য, দুইটা শূন্য, 2 শূন্য, এটা হচ্ছে জোড়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 4 সাথে শূন্য আছে দুইটা, তাহলে সেটাও পূর্ণবর্গ সংখ্যা হবে। 5-এর সাথে শূন্য দুইটা, এটাও পূর্ণবর্গ সংখ্যা হবে। 972-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো, প্রথমে 972 সংখ্যাটি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে। মৌলিক উৎপাদক হচ্ছে 2, হচ্ছে মৌলিক সংখ্যা। তো 972-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 486 হবে। দেখো, ক্যালকুলেটরের সাহায্যে এই ভাগগুলো করা যায়। ওকে, তোমরা সাথে ক্যালকুলেটর রাখবা, ক্যালকুলেটরের সাহায্যে এই ভাগগুলো করবো। 972 আমি একটু লিখে দেখাই। 972 9 7 2 ভাগ হবে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পেলাম আমরা? 486 পেলাম। ওকে, তার মানে 972-কে 2 দিয়ে ভাগ করলে 486, 486-কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 243, 243-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 81 হবে, 81-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 27 হবে, আবার 27-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 9 হবে, 9-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? আবার 3 হবে। এখানে দেখো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 972 সমান কি? 2 গুণন 2, 3 গুণন 3, 3 গুণন 3 আর হচ্ছে 3। দেখো, যেগুলো জোড়ায় জোড়ায় আমরা একটা ব্র্যাকেটে দিব, প্রতি জোড়ায় জোড়ায় কি করব? একটা ব্র্যাকেটে দিব। ঠিক আছে, এখন কি বলছে দেখি, যে 272-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 2 উৎপাদকটি 2 বার আর 3 উৎপাদকটি কত? 5 বার আছে, অর্থাৎ 3 উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাই 3 উৎপাদকটি কি জোড়া করতে হবে। সেজন্য 972-কে 3 দ্বারা গুণ করলে গুণফলটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 3 হবে, যেটা অবশিষ্ট থাকবে, জোড়ার বাইরে থাকবে, সেটাই হবে। ওকে, 7 নম্বর আছে, দেখো 1568 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখন বলছে কি ভাগ করলে, আগে বলছিল গুণ করলে। তো এটাকে প্রথমে আমরা কি করব? উৎপাদক, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো 2 দিয়ে 1568-কে ভাগ করলে কত হবে? 784 হবে, 784-কে 2 দিয়ে ভাগ করলে 392 হবে। যতক্ষণ শেষে জোড় সংখ্যা আছে আমরা 2 দিয়ে ভাগ করব। 196-কে 2 দিয়ে ভাগ করলে 98 হবে, 198-কে 2 দিয়ে ভাগ করলে 49 হবে। এখন 7 7 কত? 49, আমরা 7 দিয়ে ভাগ করব। এখানে দেখো, এইখানে প্রত্যেকটাই কি আছে? জোড়া জোড়ায়, 2 জোড়ায় জোড়ায় আছে না, শুধু এই একটা 2 হচ্ছে বেজোড়। 2 আছে কয়টা? 5টা, তার মানে এটা 2 জোড়া হলো, আর এই 2টা কি বেজোড় আছে, শুধু একটা মাত্র 2 বেজোড় আছে। তো একটা মাত্র 2 বেজোড় থাকলে কি হবে? 1568 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 2 উৎপাদকটি 5 বার আর 7 উৎপাদকটি 2 বার আছে, অর্থাৎ 2 উৎপাদকটি বেজোড় সংখ্যক আছে। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে, 2 উৎপাদকটি বেজোড় করতে হবে, 2 উৎপাদকটি কি জোড়া করতে হবে। সুতরাং 1568-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। দেখো, এখানে বলছে ভাগ করলে, তাহলে আমাদের 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, তাহলেই সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের যে পরিশিষ্ট অংশগুলো আছে সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে সেই অংশটাই শেষ করলাম।